ওকে, আমরা নেক্সট ক্লাসটা মানে নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 19, যেটা both butter and margarine are fats used in cooking. Okay, margarines are sold as unsaturated fat. And তাহলে এখানে কি বলছে, কোয়েশ্চেনটা বলছে state the meaning of unsaturated or the term unsaturated মানে কি, তাই না? ওয়েল, আনস্যাচুরেটেড মানে কি আমরা জানি কম্পাউন্ডস যার মধ্যে at least one কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে, তাই না? তো আমরা বলতে পারি the it means the presence of one এক মিনিট দ্বারা continue. ও রাফসান, ওকে, so এটা মানে কি, it means the presence of at least one carbon to carbon ডাবল বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আনস্যাচুরেটেড টার্মের মিনিংটা বেসিক্যালি। নেক্সট ওরা বলছে দেখো, the degree of unsaturation can be determined by the reaction with which with bromine water. So they basically told you to name the type of this reaction. ওকে, এটা যখন যে রিয়াকশনটা হয় মানে ব্রোমিন ওয়াটারের সঙ্গে রিয়াক্ট হয়, আমি কিন্তু লেকচার শিটেও দিয়েছিলাম কি হবে, এটা এডিশন রিয়াকশন হয়, তাই না? আমরা জানি ওই যে ইলেকট্রোফিলিক, ওই যে যখন কোনো অ্যালকিন কিংবা আনস্যাচুরেটেড কম্পাউন্ড কোনো ইউনো হ্যালোজেনের সঙ্গে রিয়্যাক্ট করে, তাহলে কোন মেকানিজমের মাধ্যমে হয়? উই নো দ্যাট ইজ হোয়াট ইলেকট্রোফিলিক এডিশন। মানে ওই মেকানিজম তো আশা করি মনে আছে, তাই না? মেজর প্রোডাক্ট একটা হয়, আবার একটা কি হয়, মাইনর প্রোডাক্ট হয়। মেবি ইউ গাইস স দিস ইন দ্য শীট এবং ক্লাসেও পড়িয়েছিলাম। সো এটা কি হবে, কি টাইপ অফ রিয়াকশন হবে? এডিশন রিয়াকশন হবে, কারণ এখানে কোনো সাবস্টিটিউশন হবে না, ব্রোমিনগুলো ওখানে ডাবল বন্ড ভেঙে লেগে যাবে, ঠিক আছে? সো এটা হবে এডিশন রিয়াকশন। তারপরে দে টোল্ড ইউ টু ডাটা দিছে, দেখো ভলিউম অফ এত মোল ডিএম কিউব অফ ব্রোমিন ওয়াটার and the average number of carbon to carbon double bonds per molecule. Per molecule কয়টা কার্বন টু কার্বন ডাবল বন্ড মলিকিউল আছে? plot a graph of the data, include a line of best fit. আচ্ছা, এইটা আই থিঙ্ক আই এম এজিউমিং you guys know how to plot a graph, তাই না? ইটস প্রিটি ইজি, জাস্ট ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস দিবা। একটা জিনিস মনে রাখবা যে পুরো গ্রাফ পেপারটা ইউজ করতে হবে, ঠিক আছে? ইউ উইল হ্যাভ টু ইউজ two things that you need to remember while plotting a graph. Make sure to use more than 50% of the graph. তার মানে তুমি এই যে এই এতটুকু পর্যন্ত এখান থেকে এখানে, ঠিক আছে, ইউজ করতে পারবো না, ঠিক আছে? এই যে মানে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এগুলো তুমি ইউজ করতে পারবো না এতটুকু পর্যন্ত। এটা হবে না, 50%-এর বেশি ইউজ করতে হবে। দ্যাট মিনস তোমাকে কি ফুল পেপার গ্রাফ যেটা দিছে, গ্রাফের যে বাক্সটা দিছে, ওই ফুল গ্রাফের বাক্সটাই তোমাকে ইউজ করতে হবে, লাইক ফ্রম হিয়ার টু অলমোস্ট হিয়ার, ঠিক আছে? ফুল জিনিসটা ইউজ করতে হবে, এই জিনিসটাই মনে রাখবা, ঠিক আছে? আর মেক শিওর টু প্লট দ্য পয়েন্টস কারেক্টলি। এটার জন্য কিন্তু আরেকটা মার্ক থাকে, অ্যান্ড ড্র লাইন অফ বেস্ট ফিট। এমন না যে সব পয়েন্টস গুলাই কিন্তু তোমার লাইনের মাধ্যমে যাবে, অনেক লাইন, অনেকগুলা দেখবা দ্যাট ইউল নোটিস দ্যাট আ লট অফ কি বলে, a lot of the points will be outside the line. Don't freak out, okay? Your job is to basically draw the line of best fit, which means how regardless of how many points come into the line, তুমি এমন লাইন ড্র করবা যেটা স্ট্রেট থাকবে, ঠিক আছে? দ্যাট ইজ গোনা বি আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। আচ্ছা, অরিজিন দিয়ে পাস করতেছে না, মনে হয় না অরিজিন পাস করতেছে না, বাট এনিওয়ে স্ট্রেট লাইন থাকতে হবে, ঠিক আছে? স্ট্রেট লাইন থাকতে হবে, এবং তোমার পয়েন্টস গুলা তোমার হয় লাইনের মধ্যে পড়তে পারে, আবার বাইরেও পড়তে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? জাস্ট বিকজ কয়েকটা লাইনের বাইরে আছে ডাজন্ট মিন দ্যাট তুমি ওভাবে নিবে। বুঝছো কি বলছি? লাইন অফ বেস্ট ফিট বলতে ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস তোমার লাইনের মধ্যে পড়তে পারে, ওইরকম একটা লাইন ড্র করবা, ঠিক আছে? এটা হলো কথা, বেস্ট ফিট বলতে কি বোঝায়। এই দুইটা, দ্যাটস ইট। এই দুইটা যদি মনে রাখতে পারো, যদি তুমি মানে মেনটেন করো while drawing any graph or plotting any graph, I can clearly or safely say that you'll get 5 marks or 4 marks, যেটাই থাকুক না কেন, এখানে 3 মার্ক দিছে। ওকে, তো এটা তুমি যদি দেখো, তোমার এটা ওয়াই অ্যাক্সিসে, এটা হইতেছে ওয়াই অ্যাক্সিসে,
আর এটা তোমার এক্স অ্যাক্সিস, না ভুল বলছি, এটা ওয়াই অ্যাক্সিসে আর এটা এক্স অ্যাক্সিসে। ঠিক আছে, কেন? কারণ এক্স অ্যাক্সিসে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো এটা হলো কথা। তারপরে আমরা যদি যাই, দেখো ডাটা ফর দ্য ব্রোমিনেশন অফ 0.5 গ্রাম অফ স্যাম্পলস অফ মার্জারিন আর শো। তারা বলছে ক্যালকুলেট দ্য মিন ভলিউম অফ ব্রোমিন ওয়াটার ইউজিং অল দ্য রিজাল্টস ইন দ্য টেবল। আচ্ছা, মিন ভলিউম বার করতে বসে ঘুরে ফিরে একই কথা, তোমার ওই যে গ্রাফে যেটা দেওয়া আছে ওটা ইউজ করতে হবে তোমাকে, মিন বার করতে বলছে, তাই না? তো এই যে জাস্ট এইগুলা দিয়ে মিন বার করে ফেলবা, 36.9 প্লাস 34.1 প্লাস 39.3 প্লাস 32.5। আমাকে রাফসান, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য আনসার? কত আসে? ক্যালকুলেটর আছে না? বার করো। ইভেন রুবাব ক্যান ডু ইট অ্যাজ ওয়েল উইথ মি, প্লিজ একসাথে করো। যারটা মানে যে তাড়াতাড়ি দিবা বলতে পারবা, ঠিক আছে? দুইজনই ক্যালকুলেটর হাতে রাখবা যখনই আমরা প্রবলেম মানে কোয়েশ্চেন পেপার সলভিং এ থাকবো। 34.45। ওকে, 34 শিওর? তুমি আমার ইয়ে কি না বলে, না, একটু ভুল হয়েছে। আমি তো জানতাম তুমি ক্যালকুলেশনে ভুল করলে তো সমস্যা। রুবাব, আর ইউ ডুইং ইট অ্যাজ ওয়েল? কত আসে বলো? এটা 35.7। হ্যাঁ, 35.7 সিএম কিউব এরকমই হওয়ার কথা একটা, কারণ দেখো এখানে 36, 34, 39, 32 মাঝখানে তোমার 35.7, ইয়েস। তো মাঝখানে 35 আছে, এই 35টাই বেসিক্যালি মানে সিলেক্ট হয়েছিল না, এরকম সামথিং একটা হবে আনসার। ওকে, ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ডিটারমাইন দ্য এভারেজ নাম্বার অফ কার্বন টু কার্বন ডাবল বন্ডস পার মলিকিউল অফ দি আননোন স্যাম্পল ইউজিং ইয়োর গ্রাফ। গ্রাফ ইউজ করে তুমি কি করবা তাহলে? জাস্ট কয়টা এভারেজ নাম্বার অফ কার্বন টু কার্বন পার মলিকিউল আছে ওটা বার করবা, অফ দি আননোন স্যাম্পল টু সিগনিফিকেন্ট ফিগারস। মানে আননোন স্যাম্পলের কি দেওয়া আছে নাকি তোমার? Did they provide you the unknown sample? কোথায়? ও আচ্ছা, তুমি তো বার করছো, ভলিউম বার করছো না? তাহলে ওই ভলিউম অফ ব্রোমিন ওয়াটার, ঠিক আছে, এই ভলিউম অফ ব্রোমিন ওয়াটার করেসপন্ডেন্সে তোমার কি কয়টা নাম্বার অফ ইয়ে আছে, লাইক হাউ মেনি এভারেজ নাম্বার অফ কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে, ওইটা বের করে ফেলবা। ক্লিয়ার? এরপর ওটা এখানে বসাই দিবা। ঠিক আছে, আশা করি তুমি পারবো। টু সিগনিফিকেন্ট ফিগার কেন বলছে? কারণ এটা ডেসিমাল পয়েন্টে আসবে। ক্লিয়ার? সো যদি 1.25 আসে তাহলে তোমাকে কি কি লিখতে হবে? তোমাকে টু সিগনিফিকেন্ট ফিগারের জন্য কিন্তু মার্ক আছে 1.2 লিখতে হবে। ক্লিয়ার? কি বলছি? এটা হলো কথা। Using the simplest alkene as an example, draw a mechanism to show the reaction. ওই যে ঘুরে ফিরে আমাদের কি ওই যে আমরা পড়ছিলাম না, এখানে কি বলছে? alkene as an draw the to show the reaction with liquid bromine। ওই যে ইলেকট্রোফিলিক এডিশনের রিয়াকশন মেকানিজমটা আছে না, এটাই তোমাকে দেখাইতে হবে। আমি যদি একটু এখান থেকে দেখাই, এই দেখো এটা হবে মেকানিজম, দেখতেছো? এটা হইতেছে মেকানিজম। দেখো প্রথমে কি হবে? প্রথমে এখানে আমরা জানি ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ। সো দ্য পার্শিয়াল, এটা কিন্তু ইয়ে হয়েছে, এটা একটু পার্শিয়াল পজিটিভ মনে রাখবা। So the partial positive bromine atom is gonna be attracted towards this electron rich double bond. This is gonna cause মানে একটা ট্রিগার রিঅ্যাকশন তৈরি করবে, যেটা বেসিক্যালি কি করবে? কোন ফিশনের মাধ্যমে ব্রেক হবে মনে আছে? হোমোলাইটিক ফিশন, তাই না? হোমোলাইটিক ফিশনের মাধ্যমে this bond will get broken down। তাহলে এই যে না, হোমোলাইটিক না, আমি ভুল বলছি, হেটারোলাইটিক ফিশনের মাধ্যমে নাকি? হ্যাঁ, আরে না, সরি, হোমোলাইটিক হবে না, এটা তো নন পোলার ছিল আগে থেকে। হ্যাঁ, হোমোলাইটিক ফিশনের মাধ্যমে এটা ব্রেকডাউন। ব্রেকডাউন হওয়ার পরে এই যে ডাবল বন্ডটা ভাঙছে, এই যে এটা কাছে মানে ক্লোজ অ্যাপ্রোচের কারণে
তখন কি হলো এখানে, এখানে একটা পজিটিভলি চার্জ রিজিয়ন তৈরি হয়ে গেল না, যেটাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন বলে থাকি। এই কার্বোক্যাটায়নকে আমাদের যে হোমোলাইটিক ফিশনের মাধ্যমে যে ব্রোমিন অ্যাটম তৈরি হয়েছে, মানে নেগেটিভলি চার্জ ব্রোমিন অ্যাটম তৈরি হয়েছে, ওইটা গিয়ে অ্যাটাক করে ইয়ে করবে, মানে কি বলে, অ্যাটাক করে ওটাকে মানে জায়গা নিবে। আর যে ব্রোমিনটা আগেই ক্লোজ অ্যাপ্রোচে, মানে পার্শিয়ালি পজিটিভলি চার্জ ব্রোমিনটা আগেই তার দিকে অ্যাপ্রোচ করছিল, ওই তখন যখন বন্ড ব্রেক করছিল তখন ওই কি বলে, যে কোনো একটা কারণের সঙ্গে এই ব্রোমিন অ্যাটমটা আগে থেকে অ্যাড হয়ে গেছিল, দেখো। তো বাকি ছিল ওইটাই, যে পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম সেকেন্ড স্টেপের মাধ্যমে তোমার যে নেগেটিভলি চার্জ ব্রোমিন অ্যাটমটা তৈরি হয়েছে, ওইটা গিয়ে অ্যাটাক করে ওটার সাথে বন্ড ক্রিয়েট করে লাস্টলি তোমার রেজাল্টেন্ট মলিকিউলটা তৈরি করবে, which is basically a halogen alkene. So it is what, ডাইব্রোমো ইথেন। তো এই মেকানিজমটা অবশ্যই তোমার তো লেকচার শিটে দেওয়াই আছে, জাস্ট ওখান থেকে পড়বা, কিংবা এভাবে লিখতে হবে, ঠিক আছে। 4 মার্কের মধ্যে প্রথম মার্কে কিন্তু তোমার এইটা, দ্বিতীয় মার্ক হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জেস গুলা কিভাবে দিবা, এরোসাইনের জন্য থার্ড মার্ক, বারবার বলতেছি এরোসাইনের জন্য থার্ড মার্ক, এরোসাইন ডিরেকশনের জন্য থার্ড মার্ক ম্যাটার করে, বারবার বলতেছি। তোমরা যদি এরোসাইন ভুল দাও তাহলে কিন্তু বিপদ আছে। তুমি যদি এই এরোসাইনটা এখান থেকে দাও তাহলে মার্ক শেষ। যদি এই এরোসাইনটা তুমি এখান থেকে দাও তাহলে মার্ক শেষ। মার্ক কোথা থেকে দিতে হবে, লোন পেয়ার অফ ইলেকট্রন গুলা এই পজিটিভলি চার্জ কি বলে কার্বোকেটায়নকে অ্যাটাক করতেছে, এই পার্টটা দেখানো লাগবে স্পষ্টভাবে। ক্লিয়ার? সো দিস মেকানিজমের ক্ষেত্রে কিন্তু মার্কিং আমি আশা করি বলে দিছি কিভাবে মানে 4 মার্ক পেতে হবে। ওকে, তারপরে আসে নেম দিস কম্পাউন্ড বাই অ্যাপ্লাইং দ্য আইইউপ্যাক রুলস। আচ্ছা, আইইউপ্যাক রুল অনুযায়ী আমি কিন্তু নেমিং শিখিয়েছিলাম ক্লাসের মধ্যে। আহ, আমাকে ইয়ে বলো, রাফসান বলো কিভাবে করতে হবে, বলো হোয়াট উইল বি দ্য নেমিং। আচ্ছা, প্রথমত হইতেছে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কি আইসোমারিজম আছে না? কেন কোন ধরনের আইসোমারিজম আছে? তুমি এলকিন চ্যাপ্টারে পড়ছো, জিওমেট্রিক আইসোমারিজম আছে, তাই না? জিওমেট্রিক আইসোমারিজম আছে, ওই যে ই জেড আইসোমারিজম। আমি জানি না তুমি ভুলে গেছো কিনা। তার আগে আমাকে বলো তো, এটা কি ই হবে নাকি জেড হবে, আগে এটা বলো। রাফসান, আর ইউ হিয়ারিং মি? হ্যালো। EZ পাবে। হ্যাঁ, আমি বলতেছি ই নাকি জেড হবে, ওটা যে কোনো একটা বলো কোনটা হবে। আচ্ছা রুবাব, ইউ ক্যান অলসো ট্রাই, ইউ টেল মি। রুবাব, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি রুবাব? Yeah. Yeah, is it E or Z? Which one? You know what's E, right? And you know what's Z, isn't it? Yeah. So tell me, বলো। আচ্ছা, ই না হইলেও আমাকে বলো, সিস না ট্রান্স কোনটা হবে, এটলিস্ট এটা বলো। আরো সহজ করে দিলাম, সিস নাকি ট্রান্স কোনটা হবে এটা বলো। ট্রান্স মানে কি, অপোজিট, তাই না? Just together. বলো, সিস না ট্রান্স? France. ট্রান্সই হবে। কেন ট্রান্স হবে দেখো তো, কারণ এখানে দেখো, এখানে কি আছে, CH3 আর এই বন্ড এটা আছে, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, আর ওই এইদিকে দেখো এই সাইডে কি এইচ আছে, এইচ আছে। দেখো দুই দুই মানে অ্যাটমস গুলো কিন্তু তোমার কি ভিন্ন ভিন্ন সাইডে, দেখো নাই? আমি যদি, আচ্ছা আমি অন্যভাবে যদি আমি বলিও, লেটস সে ফর ইনস্ট্যান্স, এই দুইটাকে এক গ্রুপ ধরি, চলো বি ধরি, আর এই গ্রুপ এটাকে, এই দুইটাকে মনে করো আমরা কি বলে আরেক গ্রুপ ধরি, এ ধরি। যদি এ গ্রুপটা একই সাইডে থাকতো তখন আমরা কি বলতে পারতাম, সিস বলতে পারতাম, তাই না? আবার বি গ্রুপটা যদি একই সাইডে থাকতো তাহলে আমরা সিস বলতে পারতাম। তো আমরা এখানে দেখতেই পারতেছি বি গ্রুপটা ডায়াগোনাল পজিশনে, মানে এক একজন ভিন্ন ভিন্ন সাইডে, এই দুইটা গ্রুপও ভিন্ন ভিন্ন সাইডে, তার মানে কি আমরা বলতে গেলে ট্রান্স। আচ্ছা, এটা আমরা অলরেডি মানে ডিসিশন নিয়ে ফেলছি, ট্রান্স। এখন আসো মেইন নেমিং এ। নেমিং এর কথা আমি যদি বলি, এখানে এলকিন না, কি ধরনের এলকিন, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে সবচেয়ে লংগেস্ট কার্বন চেইনের মধ্যে ছয়টা, তাই না? তাহলে হেক্স, তার মানে তার আগে এখানে একটা দেখো চেইনও আছে, মানে একটা মানে ব্রাঞ্চও আছে। কত নম্বর, 1 2 3 4 নাকি চারই তো? হ্যাঁ, চারে।
1 2 3 4 কেন আমি এই লেফট সাইড থেকে শুরু করছি কারণ তুমি দেখো লেফট সাইডের সবচেয়ে কাছাকাছি হইতেছে আমাদের ফাংশনাল গ্রুপটা যে সাইডে সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে ওই সাইড থেকে আমরা নেমিং শুরু করব আমাদের আইইউপিএক রুল অনুযায়ী। তাহলে লেফট সাইডে যদি এটা বেশি কাছাকাছি তাহলে 1 2 3 4 তাহলে 4 কার্বনে আমরা দেখতে পাচ্ছি মিথাইল গ্রুপটা কারেক্ট। তাহলে কি লিখবো 4 মিথাইল হেক্স কত নম্বর কার্বনে আছে তোমার ডাবল বন্ড দ্বিতীয় নম্বর কার্বনে তাই না, তো হেক্স 2 ইন, সো ইটস গোনা বি ট্রান্স 4 মিথাইল হেক্স 2 ইন। ক্লিয়ার কি বলছি? ভেরি ইজি, এগুলা তো পারার কথা টু বি অনেস্ট। এক্সপ্লেইন দ্য মিনিং অফ ট্রান্স ইন ট্রান্স ফ্যাট ইউজিং এ স্কেলিটাল ফর্মুলা, তাই না? আচ্ছা, ট্রান্স মানে কি আমরা একটু আগে দেখলাম তাই না? অ্যালকাইল গ্রুপস আর অন ইদার সাইড অফ দ্য ডাবল বন্ড, দে আর প্রেজেন্ট অন অপোজিট সাইডস অর ইন অপোজিট ডিরেকশন অফ দ্য ডাবল বন্ড। তো আমাদেরকে যদি স্কেলিটাল ফর্মুলা ড্র করতে বলে ওই আগের মতো ড্র করবো আর কি। তো কিভাবে হবে? তোমাকে যদি ডায়াগ্রাম দিয়ে যদি ড্র করতে বলছে শোয়িং 4 কার্বন অ্যাটমস ইন ইওর আনসার, তো সে দেখায় দাও, একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা কার্বন দেখাই দিলাম। আর তুমি দেখো ওই জাস্ট এই পার্টটাই তুমি রেপ্লিকেট করবা, আই গেস। এই যে কোথায়, এই যে জাস্ট জাস্ট এই পার্টটা রেপ্লিকেট করবা, দ্যাটস ইট। দেখো ঠিক আছে। তারপরে কি বলবা, এটা তো এক মার্ক। আর ট্রান্সের কথা বলবা, ট্রান্স মিন্স হোয়াট? ট্রান্স মিন্স দ্য অ্যালকাইল গ্রুপস দ্যাট দ্য অ্যালকাইল অ্যালকাইল গ্রুপ, তো এগুলো অ্যালকাইল না, অ্যালকাইলকে তুমি মিথাইলও বলতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, অ্যালকাইল কিংবা মিথাইল গ্রুপস আর অন either side of the ঠিক আছে, এগুলো 2 মার্ক। তারপরে আসো, many synthetic polymers are used in the home. Some are used as containers and others as coatings. PVC and PTFE are two such samples. Draw the displayed formula of each of the monomers for these polymers. ওকে, এটা যদি আমরা একটু দেখি, এই যে এটা হবে, if I'm not wrong, ওরা কিন্তু কি বলছে প্রথমে দেখো, ওরা কিন্তু পলিমার ড্র করতে বলছে। পলিমারে কি থাকে, না সরি, মনোমার ড্র করতে বলছে। মনোমারে কি থাকে, ডাবল বন্ড থাকে? ডাবল বন্ড কিন্তু থাকে না। ক্লিয়ার? ডাবল বন্ড থাকে, পলিমারে ডাবল বন্ড থাকে না, তাই না? সো এখানে কি বলছে, ক্লোরোইথিন, এগুলো কিন্তু তোমার লেকচার শিটে দেওয়া আছে, তবু আমি দিয়ে দিলাম এখানে। এই দেখো, এটা ক্লোরোইথিন হবে। আর টেট্রাফ্লোরোইথিন কি, তার মানে কি চারটা ফ্লোরিন তোমার ইথিনের সঙ্গে কানেক্টেড ইনস্টেড অফ হাইড্রোজেন, তাই না? টেট্রাফ্লোরোইথিন, যেটাকে আমরা টেফলন বলে থাকি। তোমরা আইজিসিসি তে পড়ছো, টেফলনের কথা শুনছো? টেফলনটা কিন্তু তোমার কিসে, তোমার নন স্টিক কোটিং, ওই যে প্যান আছে না কুকিং করার জন্য, নন স্টিক কোটিং কুকিং প্যানে ইউজ করা হয়ে থাকে টেফলনটা। খুবই টেম্পারেচার রেজিস্টিভ এই পলিমারটা, ঠিক আছে? তো এটা হইতেছে ক্লোরোইথিন আর এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। আশা করি তোমরা পারবা। তারপরে আসো, ইনসিনারেশন এন্ড রিসাইক্লিং আর টু মেথডস অফ ডিসপোজিং অফ পলিমার ওয়েস্ট। Give one advantage and one disadvantage for each control or each method. ইনসিনারেশন মানে কি, আগুন দিয়ে জ্বালানো, তাই না? আমরা স্টাবল বার্নিং করি না। এখন ইনসিনারেশনের মেইন সুবিধা কি? ভলিউম, আমরা ল্যান্ডফিল করা লাগবে না, লেস ল্যান্ড ইজ নিডেড। প্রথমত বলতে পারি লেস ল্যান্ড ইজ নিডেড অ্যাজ ইট এলিমিনেটস দ্য নিড ফর ল্যান্ড ফিল। এখন এটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? টক্সিন রিলিজ করে কার্বন ডাইঅক্সাইড, তাই না? রিলিজেস টক্সিক গ্যাসেস অর গ্রিন হাউস গ্যাসেস such as CO2। ওকে, তারপর কি বলছে, রিসাইক্লিং এর অ্যাডভান্টেজ কি হতে পারে? কি বলে আমাদের লেস ওয়েস্ট অফ রিসোর্সেস, কারণ রিসাইকেল করে তুমি সেম জিনিসটাকে আবার ইয়ে করতেছো, ইউজ আপ করতেছো, রিউজ আপ করতেছো। সো উই ক্যান সে দ্য অ্যাডভান্টেজ ইজ লেস ইউজ অফ রিসোর্সেস or less use of resources or waste of resources, whatever you want. এখন তোমার ডিসঅ্যাডভান্টেজ কি হইতে পারে?
প্রথমত হইতেছে এই রিসাইক্লিং এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি ইউজ হয়। সো ইনভলভস দ্য ইউজ অফ হোয়াট, ইনভলভস দ্য ইউজ অফ হিউজ amount of energy to convert the polymers, actually to convert the monomers, sorry, polymers na, which is expensive. So it's an expensive process, but advantage টা এটা। আর আশা করি ইনসিনারেশন আর ডিসঅ্যাডভান্টেজ তো এটা বুঝছো, ঠিক আছে? এই ব্যাপার শেষ বলতে গেলে। আহ, আমার কাছে মনে হয়, টু বি অনেস্ট, ইউনিট ওয়ান কোয়েশ্চেন পেপারটা আমার কাছে মনে হয়, পার্সোনালি স্পিকিং, যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে মনে করো আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট তুমি ইজিলি বলতে পারো ইউনিট ওয়ানে ভালো মার্ক গেইন করতে পারবা। এই যে সাধারণত এই যে কত টোটাল 80 থাকে না, 80 মার্কের থাকে। 80 মার্কের মধ্যে সবাই টার্গেট করবা। আমি দেখছিলাম লিস্ট আমার পার্সোনাল অ্যানালিসিস অনুযায়ী, র মার্কের আমি কথা বলতেছি, ইউএমএস এর কথা বলতেছি না কিন্তু, র মার্কের মধ্যে তুমি 80-র মধ্যে 60+ যদি পাইতে পারো, তাহলে ইউ আর ইন আ সেফ জোন। ওকে, এটা মাথায় রাখবা, চেষ্টা করবা সবসময়। আমি তো অবশ্যই দেখবো, মক নিব, তো মক নেওয়ার সময় দেখবো কে কার কার কি অবস্থা। সো এখন থেকেই পড়াশোনা শুরু করো, কোয়েশ্চেন পেপার তো প্র্যাকটিস করো, আমি তো দেখাইতে থাকবো, সমস্যা নাই। আর তোমাদের যে হোমওয়ার্কগুলো, যে প্রবলেম লিস্ট পাঠাইতেছো, আই হ্যাভ সিন অনেকজন পাঠাইছো প্রবলেম লিস্ট, সবাই পাঠানোর পরে আমি আস্তে আস্তে ইয়ে করবো, কি বলে, আর সেপারেট ক্লাস নিবো ওই তোমাদের ওয়ার্কশিট থেকে প্রবলেমগুলো দেখানোর জন্য। কিন্তু ইউনিট ওয়ানে বারবার বলতেছি, র মার্ক 60+, বারবার বলতেছি 60+ ক্যাচ করতে হবে। যদি তুমি নিজেকে এক্সপেক্ট করো যে তুমি এ এ আমি এ স্টার বলতেছি না, যদি তুমি, আমি এ প্লাস ইস মানে অন্য লেভেলের, বাট যদি তুমি মিনিমাম এ পাইতে চাও, তুমি লাকি হইলে এ প্লাস পেয়ে যেতে পারো। যদি 60+ করো, ইটস লাকি। বাট তুমি যদি এ পাইতে চাও, তাহলে মিনিমাম 60+ রাখতে হবে মাথার মধ্যে। আর কিছু না, আর কিছু না বললাম আর কি, ঠিক আছে? তো ইউনিট ওয়ানের ক্ষেত্রেও সমান, ইউনিট টুর ক্ষেত্রে সমান। জাস্ট এনিথিং অ্যাবভ 60 আপ, ইউ আর স্টেবল অর ইউ আর সেফ। সো চেষ্টা করবা যে প্র্যাকটিস করার সময়, এই যে বারবার বলি, প্র্যাকটিস যখন করবা, আচ্ছা কোয়েশ্চেন পেপারের প্র্যাকটিসের একটা নিয়ম আছে। আমি আগে হোমওয়ার্ক দিয়ে দিই, তারপরে তোমাকে নিয়মটা শিখাই দিব। হোমওয়ার্কটা হইতেছে তোমার, এটা লিখে রাখবা তোমরা, আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব, সমস্যা নাই। সেটা হইতেছে জুন 2023, jan 2023, অক্টোবর 2023, এগুলোর ইউনিট ওয়ান, ইউনিট টু। ভাইয়া এটা ডেডলাইন কবে? এটার ডেডলাইন আমি দিতেছি, দাঁড়াও। এটার ডেডলাইন হইতেছে আগামী 16 তারিখ, 16 মার্চ। তোমাদের ঈদ কবে? ঈদ 19 তারিখ? ইজ ইট 19th মার্চ? রাফসান? হ্যাঁ 19 তারিখে। হ্যাঁ, তো 19 তারিখ, আচ্ছা ঠিক আছে। 19 তারিখ তো ক্লাস হবে না, কারণ 19 তারিখ কি আমাদের ক্লাস আছে? হ্যাঁ, না, 19 তারিখ ক্লাস হবে না। 20 তারিখও ক্লাস নিব না, তোমাদের ঈদের ছুটি আছে। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, তোমরা চেষ্টা করো, আমি এই জন্যই 16 মার্চ দিছি, ঈদের আগে এগুলো পাঠাই দিবা, তাহলে তোমাদের জন্য বেটার হবে। আমি পরে ঈদের পরে তোমাদের প্রবলেমসগুলো এখান থেকে দেখাই দিব। বাট জুন 2023, jan 2023, অক্টোবর 2023, কয়টা পেপার তাহলে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পেপার। আশা করি পারবা, অনেক সময় আছে, অনেক সময় দিছি টু বি অনেস্ট। ওয়ার্কশিটস গুলো করলে কিন্তু তুমি রিয়েলাইজ করতেছো যে আমি কিন্তু ওইগুলো কম্পাইল করে দিছি 2020, 2021, 2022 থেকে। সুতরাং তোমরা যদি ওয়ার্কশিটস গুলো করো, আই রিপিট, তোমরা যদি ওয়ার্কশিটস গুলো, কে জয়েন করছে এখন? আনিশা দেখো। সুতরাং তোমরা যদি ওয়ার্কশিটস গুলো করো, তাহলে আই ক্যান এশিওর ইউ দ্যাট তোমাদের ইয়ে হয়ে যাবে, কি বলে, এই 3টা ইয়ার হয়ে যাবে ইন আ সেন্স বলতে গেলে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, এই 16 মার্চের ভিতরে এটা সাবমিট করবা, 23, তাহলে তোমাদের 23 সিরিজও শেষ হয়ে যাবে। 24 আমি দেখাই দিব।
কোয়েশ্চেন পেপার করতে হবে, যত বেশি কোয়েশ্চেন পেপার করবা তত বেশি এক্সপোজড হবা, বুঝতে পারবা তোমার প্রিপারেশন কেমন। আর তো উইকনেস, মেইন প্রিপারেশন না, তোমার উইকনেসেস গুলা কোথায় কোথায় এখন কোয়েশ্চেন পেপার করলেই তুমি বুঝতে পারবা। সামনে বেশি সময় নাই বলতে গেলে, মার্চ মাসটাই আছে প্রবলেম সলভিং এর জন্য। সো সময়টা ওয়েস্ট করবা না, বারবার বলতেছি। ওয়ার্কশিটস গুলা করবা, যাদের রইছে ওরা তো দিয়ে দিবা। বিশেষ করে রুবাব, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ নট সাবমিটিং টু মি। প্লিজ সাবমিট দ্য ওয়ার্কশিটস as soon as possible. ওকে, ঠিক আছে, আজকের ভিতরে দিয়ে দিও। ভেরি গুড। ওয়ার্কশিটস গুলো দিলে বেটার। আর প্রবলেম লিস্ট গুলা পাঠাবা, সবাই কিন্তু প্রবলেম লিস্ট পাঠাই দিছে, প্রবলেম লিস্ট গুলা পাঠাবা ফ্রম ইচ ওয়ার্কশিট। তোমার যদি সমস্যা থাকে আর কি, এমনি পাঠানো লাগবে না, বাট ইফ ইউ হ্যাভ এনি ইস্যু ইন স্পেসিফিক ওয়ার্কশিট, ওটার প্রবলেম লিস্ট পাঠাবা। আমি বললাম না, পরে দেখাবো। তো এইটাই হলো কথা। এরপরে এই যে এটা করবা, এই যে 16 মার্চের ভিতরে এগুলা সাবমিট করবা। তোমাদের অনেক কাজ আছে টু বি অনেস্ট, এই মাসটাই লাস্ট মাস। এই মাসটা যদি ইউটিলাইজ না করতে পারো, এপ্রিল মাসে তোমাদের কি বলবো, খান ছুটবে। এপ্রিল মাসটা মক হবে, মক মক রিলেটেড জিনিস হবে। সো এই এক মাস আছে তোমাদের ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য। ঈদের সময় অবশ্যই ইয়ে করবা, এনজয়মেন্ট করবা, কিন্তু চেষ্টা করবা যে এর আগেও একটু পড়াশোনা করতে, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট স্কিপ ইট। ডেডলাইনগুলো মিস করা যাবে না, আমি তোমাদেরকে বলতেছি। তোমাদের হোমওয়ার্কসগুলো বলতে পারো, অনেকজন ডেডলাইন মিস করো, অনেক সময় পরে দিতেছো, এই অবস্থা, এই না সেই না। এটা যদি এই মাসে চলে, এই মাসেও যদি তোমার বেসিক্যালি কন্টিনিউশন হয়, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ আমাদের সময় কিন্তু খুবই কম, 1.5 মান্থস ম্যাক্স আই উড সে আছে আমাদের হাতে। সো এই সময়ের ভিতরেই আমাদেরকে তোমার ইয়ে করতে হবে, ইউটিলাইজ করতে হবে। ইউনিট 1, ইউনিট 2 যত কিছু আছে, ইউনিট 3 পরে দেখবো, এখন না। তো ঠিক আছে, এটা আমি দিয়ে দিতেছি হোম ওয়েব হোয়াটসঅ্যাপে। এটা একটু দাঁড়াও। ওকে, আমরা তাহলে একটা ইউনিট 2 পেপার দেখি। তাহলে আরো ইউনিট 1 দেখলাম তো একটা, আমরা এখন একটা ইউনিট 2 পেপার দেখি। ওকে, ওকে, আই থিঙ্ক ইউ ক্যান সি মাই স্ক্রিন। আমরা ইউনিট 2 একটা পেপার দেখি, চলো সেকশন এ দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল, question number 1, an enthalpy level diagram for a reaction with an intermediate is shown. So this is the energetics question আর কি, energetics chapter থেকে কোয়েশ্চেনটা আসছে। এখানে বলছে which arrow shows the enthalpy change for this reaction.
আচ্ছা, দিস ইজ দ্য কি বলে, ওরা কিন্তু মানে এটা একটা কি বলে, প্রগ্রেস অফ দ্য রিয়াকশন, তারা কিন্তু অনেকগুলা এরো দিছে, ঠিক আছে? সব এরো কিন্তু এনথালপি চেঞ্জ রিপ্রেজেন্ট করে থাকে না। ফর ইনস্ট্যান্স আমি যদি ইয়ের কথা বলি, বিটা যদি বলি, মানে এরো বিটা যদি বলি, বিটা কি রিপ্রেজেন্ট করতেছে? বিটা অ্যাক্টিভেশন এনার্জি রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? অ্যাক্টিভেশন এনার্জি রিপ্রেজেন্ট করতেছে, কারণ তুমি দেখো রিয়াক্টেন্ট থেকে সে ইন্টারমিডিয়েটে যাচ্ছে, মানে বেসিক্যালি কতটুকু এনার্জি লাগতেছে রিয়াক্টেন্টস গুলাকে ইন্টারমিডিয়েটে কনভার্ট করার জন্য, মানে এখানেই তো রিয়াকশন হইতেছে, তাই না? তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? অ্যাক্টিভেশন এনার্জি রিপ্রেজেন্ট করবে। অন্যদিকে এইটা যদি দেখি, এটা আমরা বলবো এনথালপি চেঞ্জ রিপ্রেজেন্ট করে। কেন? কারণ আমরা জানি এনথালপি চেঞ্জ এরোটা সবসময় রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টের মাঝখানে থাকে, এবং কারণ ইট অলসো মেক সেন্স, কারণ এটার মেইন ফর্মুলা কি? ই ইন মাইনাস ই আউট, রাইট? ই ইনটা কোথা থেকে আসে? রিয়াক্টেন্টের এনথালপি থেকে আসে, আর ই আউটটা কোথা থেকে আসে? প্রোডাক্টের এনথালপি থেকে আসে, তাই না? সুতরাং তাহলে কারেক্ট আনসারটা কি হবে? এরো এ হবে। ক্লিয়ার? সির কথা যদি বলি, সিটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্স ইন এনার্জি বিটুইন দ্য রিয়াক্টেন্টস এন্ড দ্য প্রোডাক্ট, ঠিক আছে? রিয়াক্টেন্ট আর রিয়াক্টেন্ট আর ইন্টারমিডিয়েটের মধ্যে ডিফারেন্স কি, এনার্জি ডিফারেন্স, এটা রিপ্রেজেন্ট করতেছে। ইট ডাজ নট অ্যাকচুয়ালি ফুললি রিপ্রেজেন্ট অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? আর ডির কথা যেটা বলতেছি, ডির কথাও সমানই বেসিক্যালি দ্য মানে এনার্জি ডিফারেন্স বিটুইন ইন্টারমিডিয়েট এন্ড প্রোডাক্ট, ঠিক আছে? কি বলছি? আর অ্যাক্টিভেশন এনার্জির এরো সাইন সবসময় মনে রাখবা, রিয়াক্টেন্ট থেকে শুরু হয়, আর যে মানে যে ইয়েটা মানে কার্ভটা বেসিক্যালি বুঝায়, মানে এই কার্ভটা কি বুঝাইতেছে? যে প্রগ্রেস অফ দ্য রিয়াকশন, তাই না? অ্যাক্টিভেশন এনার্জি এরো সাইন সবসময় মনে রাখবা রিয়াক্টেন্ট থেকে শুরু হয়, এবং প্রগ্রেস কার্ভের ম্যাক্সিমাম পিকে গিয়ে এন্ড হয় সবসময়, ঠিক আছে? যদি এটা ইন্টারমিডিয়েটের মধ্যে গিয়ে এন্ড হতো, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেশন এনার্জি রিপ্রেজেন্ট করতো না। বুঝছো ব্যাপারটা কি বলছি? সো এগুলো একটু চোখ কান খোলা লাগবা। Sodium chloride dissolves in water to form a solution because of the interactions between the sodium chloride and water. What are these interactions? ওই যে আমরা কিন্তু এটা পড়ছিলাম একটা লেকচার শিটের মধ্যেই। আহ, আমি যদি দেখাই, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, আমি যদি দেখাই যে তোমাদের ইউ গাইস স দিস রাইট, যে কি হয়, সোডিয়াম প্লাস আর আমাদের সিএল মাইনাস, তো আমাদের কি হয়, তোমার পার্শিয়ালি পজিটিভলি পার্শিয়ালি নেগেটিভলি চার্জ অক্সিজেন অ্যাটম গুলা এইভাবে ওয়াটারের এভাবে ইয়ে হয়, মানে অ্যারেঞ্জড হয় অ্যাজ ইউ ক্যান সি, তাই না? আর অন্যদিকে তোমার কি হয়, সিএল মাইনাসটা কি হয়, সিএল মাইনাসের দিকে হাইড্রোজেন অ্যাটমস গুলা তার দিকে অ্যাটাচ থাকে। সো লাইক দিস, এদিকেও আরেকটা থাকে আর কি। ধরে নাও যদি এখানে কত অক্সিজেন, ঠিক আছে না? তাহলে এখানে এটা আমাদের আয়ন, আর এগুলা কি? এগুলো হইতেছে ডাইপোল। তাহলে ইন্টারাকশনটা কি কোন দুইটার মধ্যে হইতেছে? আয়ন ডাইপোল ইন্টারাকশন হইতেছে, তাই না? তাহলে আনসারটা কি হবে এখানে? ঠিক আছে? Number 3. Which equation represents the reaction for which the enthalpy change is the mean bond enthalpy of the CCl bond in CCl4 basically? আচ্ছা, ওরা কিন্তু মিন বন্ড এনথালপি চাইছে। তো প্রথমটাতে দেখো CCl4 এখানে ইয়ে হইতেছে, ডিকম্পোজ হইতেছে, প্রোভাইডিং ইউ Cr4Cl। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, মিন বন্ড এনথালপি মানে হইতেছে এভারেজ, ঠিক আছে? আমরা প্রত্যেকটা মানে বন্ডের আমরা এভারেজ নিতেছি। তুমি যদি এ আর সিটা দেখো, তুমি যদি এ আর সিটা দেখো, এ আর সি কিন্তু টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করতেছে। এ আর সিটা কিন্তু টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করতেছে। এন্ড সাধারণত বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, তুমি দেখবা যদি কোনো ফ্র্যাকশন দেখো, যদি কোনো ফ্র্যাকশন দেখো কোনো রিয়াকশনের মধ্যে, তখনই বুঝবা যে এভারেজ নেওয়া হয়েছে ওই ওই বন্ডগুলোর, ঠিক আছে? তো এইগুলা কিন্তু সত্যি কথা বলতে টোটাল এনার্জি রিকোয়ার্ড টু ইউনো
ব্রেক দ্য বন্ড, মানে এই রিয়াকশনটা কি রিপ্রেজেন্ট করতেছে, কারণ ব্রেক কেন বলতেছি, কারণ এই CCl4টা ডিকম্পোজ হয়ে এটা তৈরি করতেছে, আর এটার রিভার্স রিয়াকশনটা কি, সিতে দিছে, আর কিছু না। সো দুইটাই তাহলে কমন সিমিলারিটি কি, টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করতেছে। বাট আমাদের তো টোটাল এনার্জি লাগবে না, আমাদের তো কি লাগবে, আমাদের মিন লাগবে, মিন এনার্জি লাগবে, মানে অনেকগুলা বন্ড এনথালপির সামেশন বার করে ওটাকে কি মানে 4 দিয়ে ডিভাইড করে আর কি, কিংবা যতগুলো আছে টোটাল নাম্বার অফ বন্ডকে ডিভাইড করে যে মিনটা পাবো ওইটা বার করা। তাহলে এই দুইটা রিয়াকশন দেখতেই পারতেছো টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করতেছে, একটা জাস্ট রিভার্স অফ ইচ আদার, নাথিং এলস। এখন বি আর ডির মধ্যে আমরা যদি একটু দেখি, এখানে দেখো ওরা কিন্তু বলছে আহ, কি বলছে, রিপ্রেজেন্টস ফর উইচ দ্য এনথালপি ইজ দ্য মেন ফর দ্য CCl বন্ড ইন CCl4। এখানে CCl4 এর জন্য বার করতে বলছে। এখানে দেখো কি হইতেছে, এখানে যে এনথালপি চেঞ্জটা আছে এটা কিন্তু বন্ড ফরমেশনের জন্য, এখানে বন্ড ফরমেশন হইতেছে। আমাদের কি CCl4টাকে এখানে বন্ড মানে মানে ভাঙতেছি আমরা, আমরা তো এখানে বন্ড ফরমেশনের এনার্জি বার করতেছি, কিন্তু আমাদের ওরা কি চাইছে, ওরা কিন্তু চাইছে CCl4 এর বন্ড ব্রেকিং, মানে বন্ড এনথালপি চাইছে, মানে CCl4টা ভাঙার সময় কতটুকু এনার্জি রিলিজ হয় ওইটা বার করতে বলছে। এখানে দেখো ওরা রিভার্স রিয়াকশনটা দিছে, মানে বি এর রিভার্স ওরা দিয়ে দিছে আর কি ডিতে, ঠিক আছে। সো জিনিসটা খুবই ক্রুশাল। প্রথমত এ আর সি হবে না, কারণ বুঝতেই পারতেছো কেন, টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করে, তাই এটা কিন্তু তোমার মিন নিছে না ওরা। আর বি আর ডি এর মধ্যে ফ্র্যাকশন আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডিটা হবে না, কারণ আমাদের কোয়েশ্চেন চাইতেছি কি, সিসিএল ফোর এর, মানে সিসিএল ফোর এর সিসিএল বন্ডটার ব্রেক করলে কতটুকু বন্ড মানে এনার্জি রিলিজ হয়, মানে বন্ড এনথালপি আর কি, ওইটা বার করতে বলছে। কিন্তু এখানে ওরা বন্ড ফরমেশনের রিয়াকশন দেখাইছে, কারণ দেখতেই পাচ্ছ CCl4 এখানে তৈরি হইতেছে, ব্রেকডাউন হইতেছে না। তাহলে আমরা বুঝতে পারবো না কতটুকু এনার্জি অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে। বন্ড ফরমেশনে কি হয়, এনার্জি রিলিজ হয় নাকি এনার্জি গিভেন হয়, এনার্জি ইজ টেকেন ইন, এনার্জি ইজ টেকেন ইন মানে এন্ডোথার্মিক ইন বন্ড ফরমেশন প্রসেস, ঠিক আছে। তাহলে আনসারটা কি দাঁড়াবে, বি হবে আনসার, বন্ড ব্রেকিং। তারপরে আসো, which isomer has the highest boiling temperature। আচ্ছা, হাইয়েস্ট বয়লিং টেম্পারেচারের জন্য আমাদের কি দরকার, আমাদের প্রথমত দরকার আহ, মানে যার অবশ্যই তোমার ব্রাঞ্চ নাই, মানে লিস্ট ব্রাঞ্চ চেইন থাকতে হবে, এবং এটাই আর কি বেসিক্যালি। কারণ তুমি এখানে দেখো তাহলে লিস্ট ব্রাঞ্চ চেইন সবচেয়ে কার, এখানে দেখো তো এ, তাই না, এটার কোনো ব্রাঞ্চ নাই তাই না, 1 2 3 4 5 6, কারণ যখন ব্রাঞ্চ চেইন চলে আসে কি করে ব্রাঞ্চ চেইনস গুলা, it decreases the contact points between the adjacent carbon atoms। তো কন্ট্যাক্ট পয়েন্টস গুলা অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমস এর মধ্যে ডিক্রিজ করার ফলে তোমার কি হয়, লেস হিট এনার্জি লাগে। সো দ্যাট ইজ ওয়াই ওদেরকে ব্রেক করার জন্য, সো তাদের বয়লিং টেম্পারেচার কম্পারেটিভলি টু আ লিনিয়ার চেইন ইজ কম। সো এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। উইচ কম্পাউন্ড হ্যাজ দি হাইয়েস্ট বয়লিং টেম্পারেচার। আচ্ছা, এটা আসলে টেম্পারেচারটা কিসের উপর ডিপেন্ড করে তোমার, how many types of intermolecular forces of attraction are there? We know there are 3 types। কি কি আছে বলো তো, লন্ডন আছে, লন্ডন, হাইড্রোজেন, আরেকটা কি, পিডিপিডি, পার্মানেন্ট ডাইপোল ফোর্সেস। এখন আমাদেরকে দেখতে হবে কার মধ্যে সবচেয়ে বেশি আছে। আমরা যদি এতে দেখি, এতে কি আছে, প্যান্টিনে শুধু লন্ডন থাকে, সো এটা আমরা পুরোপুরি ধরে নিতে পারি না। সাইক্লোপেন্টিনেও সমান লন্ডনই থাকে, কারণ ইট ইজ দ্য সেম হোমোলগাস সিরিজ, সো লন্ডন। এখানে কিন্তু পিডিবিডি নাই, কিংবা নট দের ইজ হাইড্রোজেন বন্ড। আচ্ছা, সি আর ডি এর মধ্যে আমরা যদি দেখি, দুইটাই কিন্তু অ্যালকোহল, ঠিক আছে। আহ, এখানে মজার ব্যাপার হইতেছে, এটার মধ্যে ওইচ আছে, কিন্তু এখানে কয়টা আছে, দুইটা ওইচ আছে, কারণ ডায়ল না, এখানে ওইচ আছে। তাহলে এই দুইটার মধ্যে লন্ডন ফোর্সের পাশাপাশি আরেকটা জিনিস আছে, যেটা কি, হাইড্রোজেন বন্ড। কেন হাইড্রোজেন বন্ড, বিকজ আচ্ছা আমি যদি দেখাই, দেখলে তোমাদের জন্য বেটার হবে।
মনে করো বিউটান 1। এই বিউটান 1 যে OH গ্রুপ আছে, this OH group is gonna bond with a O of another alcohol butane 1 of another molecule of butan 1, producing what? তাহলে লন্ডন ফুডসের পাশাপাশি আমাদের এই শক্তিশালী আরেকটা বন্ড আছে আমাদের অ্যালকোহলে, সেটি হাইড্রোজেন বন্ড। কিন্তু বেশি ডায়োলে বেশি হওয়ার কথা হাইড্রোজেন বন্ড, তাই না? মানে পার মলিকিউল শুড প্রডিউস 2 হাইড্রোজেন বন্ড, কারণ ডায়োলে কি আছে, ডায়োলে দুই দিকে দুইটা ওইজ আছে। তার মানে একটা কি বলে মনো অ্যালকোহলে মনো অ্যালকোহলে তোমার 1 হাইড্রোজেন বন্ড পার মলিকিউল, আর ডাই অ্যালকোহলে 2 হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। তাহলে বুঝতেই পারতেছো আনসার কি হবে, বিউটিন 1,4 ডাই অল। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি স্টিম ইজ পাসড ওভার হিটেড ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ওই যে আহ, কি বলে, এখানে বলছে রিয়াকশনটা, কারেক্ট রিয়াকশনটা কি হবে, তাই না? এখন স্টিম কি, ওয়াটার, তাই তো? তো ম্যাগনেসিয়াম স্টিমের সঙ্গে রিয়াক্ট করলে সাধারণত কি তৈরি হয়, তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড আর হাইড্রোজেন তৈরি হয়। তো ইজিলি আমরা এই দুইটা স্কিপ করতে পারি, কারণ এগুলা অ্যাকোয়াস, মানে এটা যদি লিকুইড থাকতো তখন হয়তো বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতো। সো দ্যাটস আউট অফ দ্য ইকুয়েশন। বাকি থাকলো এ আর সি, তুমি বুঝতেই পারতেছো এইটা হবে না, কারণ Mg2O বলে কিছু নাই, আমরা MgO হিসেবে লিখি, কারণ বুঝতেই পারতেছো Mg2 প্লাস আর O2 মাইনাস। সো আনসার কি হবে, এ। ঠিক আছে, what are the products formed when lithium nitrate and calcium nitrate are heated separately? Very easy, কি তৈরি হয় এটা কিন্তু তোমাদের লেকচার শিটেও দেওয়া হয়েছে, টু বি অনেস্ট, তাই না? সাধারণত কি তৈরি হয়, লিথিয়াম অক্সাইড তৈরি হয়, আমরা জানি। লিথিয়াম নাইট্রেট তুমি যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করো, একটাতে লিথিয়াম অক্সাইড তৈরি হবে আর একটাতে লিথিয়াম অক্সাইড তৈরি হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তোমার এয়ারে কিন্তু শুধু লিথিয়াম, মানে লিথিয়াম তো রিঅ্যাক্ট করবে, ঠিক আছে, কিন্তু এয়ারের মধ্যে কিন্তু নাইট্রোজেনও আছে। সুতরাং নাইট্রোজেনও কিন্তু তুমি যে হিট করতেছো, হিট মানে কি, হিট মানেই তো কম্বাশন রিয়াকশন, তাই না? কম্বাশন মানে কি, হিট করা, মানে অক্সিজেনের সাথে রিয়াক্ট করা। তো হোয়াট আর দ্য প্রোডাক্টস ফর্ম when লিথিয়াম নাইট্রেট এন্ড ক্যালসিয়াম নাইট্রেট আর হিটেড সেপারেটলি? এখন লিথিয়াম অক্সাইড তো তৈরি হবে, কনফার্ম। নাইট্রোজেন ডাই অক্সাইডও তৈরি হবে, কারণ এয়ারে নাইট্রোজেনও আছে তাই। আর অক্সিজেন তৈরি হইতে পারে, কারণ সব অক্সিজেন কিন্তু আবার রিয়াক্ট করবে না, কিছু অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসবে। সো ইয়া, লিথিয়াম নাইট্রেটের সি কিংবা ডি যে কোনো একটা হইতে হবে। ঠিক আছে, লিথিয়াম নাইট্রেট তৈরি হয় না। আহ, আচ্ছা, এটা গেল। তারপরে আসো তোমার ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে বুঝতেই পারতেছো আনসার কি হবে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। এরপরে ক্যালসিয়াম অক্সাইড ওই সেম কেস, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, নাইট্রোজেন ডাই অক্সাইড হবে, তাহলে আনসার কি হবে, ডি হবে। ঠিক আছে, কি বলছি? তো এইটা বুঝছি। সেভেনের ক্ষেত্রে যদি বলি, গ্রুপ টু কম্পাউন্ডস প্রোভাইড ডিফারেন্ট কালার্স ইন আ ফ্লেম টেস্ট। ওকে, তাহলে এখানে কি বলছে, দ্য বেস্ট এক্সপ্লেনেশন ইজ, আমি কিন্তু এটা শিখাইছিলাম তোমাদের ক্লাসে, যে কিসের কারণে মনে আছে, ওই যে গ্যাপ গুলো, আই টকড অ্যাবাউট দ্য এক্সাইটেশন, ডি এক্সাইটেশন, এনার্জি লেভেল, তাই না? আমি ড্র করে তো দেখাইছিলাম, তাই না? তাহলে মেইন আনসারটা তাহলে কি হবে, গ্যাপস বিটুইন ইলেকট্রনিক এনার্জি লেভেলস। দেখো, ওরা কিন্তু তোমাকে যদিও তারা ইয়ে করে নাই, মানে সিলেবাসে এটা এক্সটেন্সিভলি দেয় নাই, বাট এটা দিয়ে দিছে আর কি তোমাকে, যে তোমার কালার্স গুলা কেন হয়, মেইন এক্সপ্লেনেশনটা কি। এটা কিন্তু আমি ক্লাসে পড়াইছিলাম এক্সটেন্সিভলি, যদি ভুলে যাও তোমরা আবার ওই রেকর্ডিংটা দেখবা, ভালো করে পড়াইছিলাম, যে ওই যে ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ে 400 থেকে 700। আই হোপ ইউ গাইজ রিমেম্বার দ্যাট। সো কি কিসের জন্য, বেসিক্যালি গ্যাপস বিটুইন ইলেকট্রনিক এনার্জি লেভেলস এর কারণেই বেসিক্যালি তোমার ফ্লেম টেস্টটা কি হয়, মানে ডিফারেন্ট কালার দেখতে পাই। কারণ তুমি একটা জিনিস রিয়েলাইজ করে দেখো, আচ্ছা একটু ছোট করে বলে দিই, হয়তো বা তোমরা ভুলে যেতে পারো। মনে করো এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম প্লাস, আর এটা মনে করো Ca2 প্লাস, অন্যটা একটা ধরে নাও। ঠিক আছে, জাস্ট একটু ড্র করে ফেলি আর কি, জাস্ট
পার্ডন দ্য ড্রয়িং, এমনিতে আর কি ড্র করতেছি, Ca2+। এখন তুমি কি জানো এই গ্যাপগুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু সমান না। ক্যালসিয়ামের ডিস্টেন্স আর সরি এটা না, আমি যদি বলি ফর ইনস্ট্যান্স এখান থেকে আমি ইয়ে করলাম, এনার্জি দিলাম, মানে হিট দিলাম, হিট এনার্জি দিলাম, এই হিট এনার্জিটা কিনেটিক এনার্জিতে কনভার্ট হয়, এই ইলেকট্রনকে আমি এক্সাইটেড করলাম, এক্সাইটেডে এখানে নিয়ে গেলাম। আর অন্যদিকে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি কি করলাম, সেম জিনিস করলাম, কিন্তু আমি দেখলাম যে এইটা হয়তো বা ফার্স্ট সেলে গেছে, কিন্তু এইটা যাইতেছে তোমার সেকেন্ড সেলে, এইটা যাইতেছে তোমার এক্সাইটেড হয়ে সেকেন্ড সেলে, আর এটা যাইতেছে কোথায়, ফার্স্ট সেলে। তাহলে এই গ্যাপটা আর এই গ্যাপটা কি সমান হইল? না, এই গ্যাপটা মনে করো একটু বেশি, এটাকে যদি 2x ধরি, ধরতেছি 2x, জাস্ট ফর কি বলে এক্সপ্লেনেশন পারপাস, এটা কি হবে x। তাহলে এই যে ডিফারেন্ট ডিস্টেন্স গ্যাপ আমরা দেখতে পাচ্ছি শেলের মধ্যে, এই ডিস্টেন্সটা কি বোঝায়? এই ডিস্টেন্সটাই বেসিক্যালি এনার্জি বোঝায়, এনার্জি গ্যাপ বোঝায়। ক্লিয়ার? তার মানে কি, সোডিয়ামের 2x এনার্জি গ্যাপ আর ওইটার 1x এনার্জি গ্যাপ, x এনার্জি গ্যাপ। তো আমরা যদি ওই যে আমি ফর্মুলা কিন্তু দেখিয়েছিলাম, E is equal to HF, the energy which relates with the wave, তাই না? তাহলে এইটা যদি 2x থাকে সোডিয়ামের জন্য, Na প্লাস এর জন্য যদি 2x থাকে, H C বাই ল্যামডা, তো 2x এর জন্য অবশ্যই একটা ল্যামডা ভ্যালু আসবে, যেটা অবভিয়াসলি আমরা একটা কি পাবো, একটা ভ্যালু পাবো। আবার ক্যালসিয়াম 2+ এর জন্য আমরা যদি ইয়ে দেই Hc বাই ল্যামডা এক্স, তাহলে আমরা দেখো ওয়েভলেন্থ গুলো ডিফারেন্ট পাইতেছি। যদি এটা কথার কথা মনে করো, এক্স এর ভ্যালু যদি আমরা 30 ন্যানোমিটার ধরি, তাহলে এটা 60 আর এটা 30 ন্যানোমিটার, তাহলে কালার গুলো ডিফারেন্ট হইলো না? হ্যাঁ, মানে কালার গুলো ডিফারেন্ট কেন? কারণ মানে এই দুইটাই কিন্তু তোমার ইয়ের মধ্যে পড়বে, মানে ভিজিবল স্পেকট্রামের মধ্যে। ভিজিবল স্পেকট্রামটা কি মনে করো, আমি ধরে নিচ্ছি 700 টু, ওই যে আমি বলছিলাম না তোমাদের কত, 400 ন্যানোমিটার। আচ্ছা, আমি আরেকটু ভালো ক্ল্যারিফিকেশনের জন্য তোমাদেরকে ইয়ে দিয়ে দিই, হ্যাঁ 300 দিয়ে দিই, আরো বেটার হবে। 300 না, 500 দিব না, আচ্ছা 200ই দিয়ে দিই, নাকি 200 একটা দিলেই হইতেছে, কি দেওয়া যেতে পারে। এনিওয়েজ, একটা ভ্যালু দিয়ে যদি আমি বলি, মনে করো 200, আচ্ছা ফরগেট ইট, হোয়াটএভার। মেইন কথা হইতেছে, মনে করো 70, আচ্ছা আমি যদি জাস্ট ছোট হিসাবে, ছোট পরিসরে বলি, 70 to 20 ন্যানোমিটার হইতেছে আমাদের ভিজিবল স্পেকট্রাম, ঠিক আছে? তো আগের এক্সাম্পলেই যাই, 30 থাকে যদি, তাহলে এটা 60, এটা 30, দুইটাই কিন্তু দেখো তোমার ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়তেছে, ঠিক আছে? বাট দুইটার কালার ভিন্ন হবে। এটা হয়তো বা মনে করো ব্লু সাইডে আছে, তো এটা হয়তো বা ভায়োলেট টাইপ কোনো কালার হবে। এটা মনে করো একটু রেড সাইডে আছে, সো এটা একটু বলতে পারো রেড, কিংবা বলতে পারো একটু মানে লেস ডার্ক ফেজে আছে, সো এটা বলতে পারো রেড কালার হইতে পারে, ইন আ সেন্স। ঠিক আছে? সো আই হোপ ইউ আন্ডারস্টুড, দুইটাই ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ে, বাট দুইটার ওয়েভলেন্থ ভিন্ন হয়ে যায়, এই জন্য বলতে পারো কালারগুলো ডিফারেন্ট আছে, ঠিক আছে? তাহলে মেইন আনসারটা কি দাঁড়াইলো, ডিফারেন্স ইন দ্য এনার্জি গ্যাপ। ক্লিয়ার কি বলছি? আশা করি বুঝছো। Two tests were performed on an unknown ionic compound. Silver nitrate solution was added to an aqueous solution of the compound, forming a white precipitate. A flame test carried out on the ionic compound gave a red flame. The unknown, এটা তো সোজা, তোমাকে বারবার বলছি কালারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা জানি রেড কালার কোনটা দেয়, ক্যালসিয়াম দেয় না, ক্যালসিয়াম দেয় না, লিথিয়াম দেয়, লিথিয়ামও দেয় না, পটাশিয়াম লাইল্যাক দেয়। তাহলে আনসারটা কি হবে? কি রে, এটা কাজ করতেছে না কেন? ও, তাহলে আনসারটা কি হবে, স্ট্রোনশিয়াম ক্লোরাইড। লিথিয়াম কিন্তু ইয়ে দেয়, তুমি কি জানো লিথিয়াম আচ্ছা আমাকে বলো তো, ইয়ে না তোমরা তো জানবো না, ভুলে যাবো, ভুলে গেছো হয়তো বা, লিথিয়াম আই গেস ইয়েলো কালার দেয়, হ্যাঁ লিথিয়াম ইয়েলো কালার দেয়। আই ফরগট, ক্যালসিয়াম এটা লাইল্যাক দেয়, লাইল্যাক দেয়, এটা তোমার ইয়েলো দেয়। ক্যালসিয়ামেরটা আই থিঙ্ক, সরি ক্যালসিয়াম ইয়েলো দেয়, ভুল বলছি, ক্যালসিয়াম ইয়েলো দেয়, ওইটা লাইল্যাক দেয়। এটা আই উড সে তোমার ক্রিম সামথিং একটা দেয় আর কি, বাট রেড না, রেড স্ট্রনশিয়াম দেয়, ঠিক আছে? তো আনসার কি হবে, ডি। Which compound needs exactly 9 moles of oxygen for complete combustion of 1 mole of the compound? আহ, বলছে কয়টা?
এটা তুমি রিয়াকশনটা লিখে ফেলবা, এটা খুবই সোজা। এটা যদি রিয়াকশন যদি লিখো, আমরা যদি ফর এক্সাম্পল তুমি ইয়ার কথা দেখো, 9 moles বলছে, 9 moles of oxygen for complete combustion of 1 mole, তাহলে আমরা যদি ইয়ে করি C5H12 প্লাস অক্সিজেন, CO2 প্লাস ওয়াটার, এরপরে C6H12O প্লাস অক্সিজেন, CO2 প্লাস ওয়াটার, তারপরে C6H14 প্লাস অক্সিজেন, CO2 প্লাস ওয়াটার, C6H14O প্লাস অক্সিজেন, CO2 প্লাস ওয়াটার। 9টা অক্সিজেন লাগবে, তাই না? এখানে দেখো, এখানে আমাদের আমরা যদি ইয়ে করি, এখানে 5টা আছে, সো 5 2 যা 10, এখানে 10 11 হয়ে যায়, তো এটা একটা কনসার্ন। ওকে, এখানে কত? 5 2 যা 10, 5 2 যা 10, আর এখানে হাইড্রোজেনের হচ্ছে 12টা, 16, তাহলে এখানে কত হবে? 8, তাহলে এটা হবে না আনসার। তারপরে এখানে যদি দেখি তোমার কত, এখানে তোমার C6H12O, তাহলে এখানে আমাদের কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে তোমার আবারও এটা 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 কত? কার্বন আছে 6টা, 12, আর এখানে হাইড্রোজেনের কত আছে? 6 2 6 আর 12, তাই না? তো 12 হয়ে গেল, 12 আর সাথে 6 কত? তোমার 18, তাই না? তাহলে এখানে কত হবে? 18/2, এটা তো হইল না, 18টা অক্সিজেন হয়ে যায়। এখানেও যদি দেখো, তোমার অক্সিজেন কয়টা, সরি কার্বন কয়টা? 6টা। এটা তুমি যদি ইয়ে করো, হাইড্রোজেন কয়টা? 14টা, 7টা, তাহলে 7 আর এখানে 12 কত? 19টা, এটাও তো হইল না। আনসার মোস্ট প্রবাবলি এটাই হওয়ার কথা। আমি একটু যদি C6H14O, 9 2 যা 18, 9 2 যা 18, এখানে কত আছে? 2 6 যা 12, হ্যাঁ 12 প্লাস 7 কত? 12 প্লাস 7 নাকি? হ্যাঁ 12 প্লাস 7 কত? 19, ইয়েস। এদিকে 19, এদিকে দাও, এখানে তোমার 18, আর সাথে এখানে একটা একটা, তাহলে কত হইলো টোটাল? 19। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি কোনটায় লাগতেছে? আমাদের ডিতে লাগতেছে। আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে রাফসান, এটা কি বুঝছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া। তারপরে আমরা যদি যাই, উইথ সলিউশন রিমেইনস ক্লিয়ার অন অ্যাডিশন টু বেরিয়াম ক্লোরাইড সলিউশন। বেরিয়াম ক্লোরাইড সলিউশনে আমরা এডিশনে কোনটা ক্লিয়ার থাকে? তো বেরিয়াম ক্লোরাইডের ডাইলুট সালফিউরিক অ্যাসিড আমরা যদি অ্যাড করি, তাহলে প্রথমত তোমার একটা হোয়াইট সালফেট তৈরি হবে, বেরিয়াম সালফেট তৈরি হবে, কারণ বুঝতেই পারছো এখানে সালফেট আয়ন আছে, হোয়াইট পিপিটি তৈরি হবে, সো ইটস নট ক্লিয়ার, দ্যাটস আউট অফ দ্য ইকুয়েশন। সিলভার নাইট্রেট সলিউশনের সঙ্গে যদি অ্যাড করি, তাহলে এই যে এখানে সিলভার আছে না, এই সিলভারটা ক্লোরাইডের সঙ্গে অ্যাড করে কি তৈরি হবে? AgCl তৈরি হবে, সো দ্যাটস অলসো হোয়াইট পিপিটি, নট ক্লিয়ার। বাকি থাকলো সোডিয়াম সালফেট, সালফেট তো বুঝতেই পারতেছো কি হবে, তাহলে আনসার কি হবে? সি। ওকে, তারপরে আসো 11। 11 বলছে টাইট্রেশন হইছে, এত 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 করা হইছে, টাইট্রেশন ইজ ক্যারিড আউট ইউজিং মিথাইল অরেঞ্জ এজ এন ইন্ডিকেটর, হোয়াট উড বি দ্য কালার চেঞ্জ অফ এট দ্য এন্ড পয়েন্ট অফ দ্য টাইট্রেশন? আমি মনে হয় টাইট্রেশন, মনে হয় না আমি টাইট্রেশন পড়িয়েছি, এটাই আমি ইউনিট 3 তে পড়াবো, বাট দেন এগেইন আমি যদি টাইট্রেশন তোমাদের মনে থাকার কথা, IGCSE তে পড়ছো, এখানে জাস্ট মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরের যে কালার চেঞ্জ, মানে কালার চেঞ্জটা কি হয় ওইটা মনে বলতে হবে আর কি। এটা হবে রেড টু অরেঞ্জ। ঠিক আছে, আমি যখন টাইট্রেশন পড়াবো, ইউনিট 3 জন্য আলাদা একটা ক্লাস নিব, সো তখন টাইট্রেশন পড়াবো, তো তখন তোমাদেরকে প্রত্যেকটা ইন্ডিকেটরের কালার চেঞ্জ দিয়ে দিব, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, ইউনিভার্সাল ইন্ডিকেটর। ঠিক আছে, সো এটা আনসার মনে রাখবো, রেড টু অরেঞ্জ। এনিওয়েজ, নেক্সট কোয়েশ্চেনটা পারার কথা, what is the concentration in mole DMQ of the potassium sulfate solution produced at the end point of the reaction? আচ্ছা,
ফাইন। তো আমরা যদি ইয়ে বার করি, মানে আমরা একটু প্রথমত দেখো ভলিউমটা আমাদেরকে দেখো কিসে দেওয়া আছে, 10 cm কিউব ভলিউম দেওয়া আছে, তাই না? তো 10 cm কিউব ভলিউম দেওয়া আছে, আমরা যদি এখন মোল বার করতে চাই H2SO4 এর H2SO4 এর কি এখানে তোমার সালফিউরিক অ্যাসিড, H2SO4 এর মোল যদি বার করতে চাই তাহলে কি বার করতে, আমাদের কনসেন্ট্রেশন দেওয়া আছে আর কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। তাহলে H2SO4 এর মোল যদি বার করতে হয় তুমি ইজিলি বার করতে পারবা 10 divided by 1000, because obviously you need to convert this in dm cube, টাইমস কি করবা, ওই যে কনসেন্ট্রেশন যেটা দেওয়া আছে ওইটার সাথে মাল্টিপ্লাই করবা 1.00। তাহলে আনসারটা কত আসে আমাকে, রুবাব রুবাব ও রানিশা টেল মি ফার্স্ট। আমি নিজেও ক্যালকুলেট করি মাথার মধ্যে, কত আসার কথা, 0.010 তো আসার কথা, তাই না? 0.010, 0.010 মোল, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এই মোলটা আসে H2SO4 এর মোল। এখন আমরা ইকুয়েশনে একটু যাই, দেখো ইকুয়েশন কি দেওয়া আছে নাকি ইকুয়েশন দেওয়া নাই? আরে বাবা, ইকুয়েশন তো আমাদেরকে লিখতে হবে তাহলে নাকি? আচ্ছা, আমরা যদি ইকুয়েশনটা লিখি দেখো, তাহলে কি হইতেছে, H2SO4 is neutralizing what, potassium hydroxide, তাই না? তাহলে কি তৈরি হইতেছে, K2SO4, K2SO4 আর কি, ওয়াটার। তো এটাকে যদি ইয়ে করো, এখানে 2 হবে আর এখানে কি হবে, মেক সেন্স। এখন তুমি দেখো কি হইতেছে, H2SO4 এক ও মোল রেশিও কিন্তু 1:1, মোল রেশিও দেখতেই পারতেছি আমরা কি 1:1, তাই না? 1 mole of H2SO4 is reducing 1 mole of what, K2SO4, তাই না? তার মানে কি মোলস গুলা 0.010 মোল দিবে, 0.010 মোল অফ K2SO4। এখন আমরা তো মোল জানি, তাহলে ভলিউমটা বার করতে হবে প্রথমত। তুমি দেখো আগে, টাইট্রেশনের আগে তুমি দেখো কত ছিল, 10 cm কিউব কন্টেইনিং 10 cm কিউব কিলোমিটার। তুমি টাইট্রেশনের পরে তুমি কতটুকু অ্যাড করছো, আরো 25 cm কিউব অ্যাড করছো, তাই না? তাহলে 25 cm কিউব অ্যাড করছো, টোটাল ভলিউম তাহলে কি দাঁড়াইলো টাইট্রেশনের পরে, টোটাল ভলিউম আফটার টাইট্রেশন কত দাঁড়ায়, 10 plus 25, 35 cm cube, which is if you just convert this is what, 0.035, রাইট, ইন ডিএম কিউব। এখন তো তুমি মৌলও জানো, তুমি ভলিউমও জানো, ইজিলি তুমি ইয়ে কনসেন্ট্রেশন বার করতে পারবা না? তোমাদেরকে তো বাড়ি তো করতে বলছে কনসেন্ট্রেশন, তাই না? এই যে কনসেন্ট্রেশন বার করতে বলছে, তাহলে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম সালফেট উইল বি হোয়াট, 0.010। মোলকে আমরা যদি ভলিউম দিয়ে ডিভাইড দিয়ে দিই তাহলে আনসার কি আসে? রাফসান বলো তো আনসার কি করতেছো? হ্যালো, বার করছো? 0.286. আচ্ছা, 0.286, তার মানে কত, এই তো সি, তাই না? 0.29 আর কি। তাহলে আমরা আনসার সি ধরে দিলাম। তারপরে আসো তোমার নেক্সট কোয়েশ্চেন, যেটা ইনফরমেশন অফ দি আনসার্টেনিটিজ ইন ইচ রিডিং ইউজ টু মেজার দ্য ভলিউম অফ দ্য সলিউশন ইন দিস টাইট্রেশন ইজ শোন। সালফিউরিক অ্যাসিড তোমার পিপেট ইউজ করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড বুরেট ইউজ করা হয়। আচ্ছা, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, তারা বলছে আর কি, the percentage uncertainty of the volume of sulfuric acid is more than the percentage uncertainty of the potassium hydroxide. Before we understand this question, we need to understand the formula for percentage uncertainty. এটা কিন্তু আমরা পড়িয়েছিলাম, percentage uncertainty formula কি? Measured volume, number of times times plus minus uncertainty times 100। এখন ওরা বলছে সালফিউরিক অ্যাসিডের তোমার কি, সালফিউরিক অ্যাসিডের পার্সেন্টেজ আনসারটি বেশি, মানে কি হয়েছে, প্রথমত সেটা হবে না, কারণ দেখো সালফিউরিক অ্যাসিড পিপেট দিয়ে নেওয়া হইতেছে, এবং পিপেটে আমরা কয়বার নেই, একবারই নিয়ে থাকি। সো আমাদের যে ওই যে নাম্বার অফ টাইমস যেটা, এটার পিপেটের জন্য 1 হবে, কিন্তু বুরেটের জন্য আবার 2 হবে।
For burette, it's 2. For pipette, it's 1. Why is that the case? কারণ তুমি দেখো বুরেটের ক্ষেত্রে কিন্তু দুইটা ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভলিউম রিডিং বলে একটা জিনিস আছে। পিপেটে কিন্তু আমরা একবারই 25 cm³ নিয়ে ঢেলে দিই, সো ইটস জাস্ট ওয়ান টাইম। তাহলে বুঝতেই পারতেছো নিউমারেটর যদি বেশি থাকে তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি অবশ্যই কার বেশি হবে, যাকে তুমি বুলেট দিয়ে নিছো তার, তাই না? সো দ্যাট ইজ দিস ইজ কমপ্লিটলি ম্যাথমেটিক্যালি ফলস। The percentage uncertainty of the volume of sulfuric acid is 0.8%. Well, you find it out. If you find তুমি যদি ইয়ে করো, তুমি যদি বার করে দেখো আসে কিনা। The percentage uncertainty of the volume of sulfuric acid is 0.8%. তুমি চাইলে আচ্ছা ওই যে 25 cm³ নিয়েছে তাই না, তো তুমি একটু বের করে দেখো কি আসে। 25 উপরে কত, এটা 0.04 তাই না, 0.04ই তো, 0.04 যত আসে আর কি আনসার। আই ডোন্ট নো সামথিং। এক মিনিট দাঁড়াও দেখতেছি। সো এটা দেখে নিবা। এটা আমি পাইতেছি তোমার অ্যারাউন্ড কত, আমি 0.16 পাইতেছি। না দাঁড়াও, না আমি এখানে 0.4 পাইতেছি, তো এখানে তোমার 0.8 হয় না, তাহলে এটা তো হবে না। ঠিক আছে, তাহলে এটা এলো কথা। দ্য টোটাল পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ 0.8%, আর ডি হইতেছে পার্সেন্টেজ অফ দ্য ভলিউম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইজ 0.2%। ওই সেম তুমি এভাবে বার করবা, ঠিক আছে, এটা বার করবা, বের করে দেখবা এটা 0.2% কিনা। যদি 0.2% না হয় তাহলে আনসার সি হবে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি সি হয়। তো এভাবে বার করবা সবগুলা, এবং এটা কেন হবে না আশা করি তোমরা বুঝছো। ওকে, আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাইছি, তো তাই আমি মানে এই পার্টটা আর দেখাইলাম না। আশা করি তোমরা পারবা, এটা সোজা আছে, ফর্মুলা অনুযায়ী করে বের করে ফেলবা। নাম্বার 12 এ যদি যাই, দ্য বয়লিং টেম্পারেচার্স অফ দি হ্যালোজেন ইনক্রিজ ডাউন গ্রুপ 7 বিকজ অন ডিসেন্ডিং দ্য গ্রুপ দি কি হয়, মানে তোমাকে বার করতে বলছে বয়লিং টেম্পারেচার কেন বাড়ে, বন্ড পোলারিটির জন্য, নট অ্যাকচুয়ালি। কারণ বন্ড পোলারিটির জন্য ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, নট ইয়ে। আচ্ছা, এটা গেল বয়লিং টেম্পারেচারের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ইয়ে নাই, সো দ্যাটস আউট অফ দ্য ইকুয়েশন। বাকি থাকে বি আর ডি, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য মলিকিউল ইনক্রিজ, কোভ্যালেন্ট বন্ড স্ট্রেংথ। বয়লিং টেম্পারেচার কিসের উপর ডিপেন্ড করে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ইলেকট্রনস, স্পেশালি লন্ডন ফোর্স, তাই না? লন্ডন ফোর্সের স্ট্রেংথ কিভাবে বাড়ে, ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইনক্রিজেস তোমার কি হয়, লন্ডন ফোর্সের স্ট্রেংথও বাড়ে। দ্যাট মিনস দি অ্যান্সার ইজ হোয়াট, ডি। লন্ডন ফোর্সের স্ট্রেংথ বাড়লে তোমার বয়লিং টেম্পারেচারও বাড়বে। ক্লিয়ার? তারপরে আসে ব্রোমিন অ্যান্ড ক্লোরিন, each have two stable isotope, okay, as we can clearly see. Which statement is basically true, that they say. Okay, the atomic radius of 81 Br is greater than that of 79 Br. First of all, this is complete bogus considering isotopes have the same number of electrons. Isotopes have same number of electrons. So there is no question of the atomic radius being what?
different, so that is out. Electronegativity is no. How electronegativity একই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্ট হওয়ার কথা না, আইসোটোপস এর ইলেকট্রোনেগেটিভ সমান থাকে। আচ্ছা, ডি দ্য মাস স্পেকট্রাম অফ সিজ হ্যাজ টু মলিকুলার আয়ন পিকস। ওকে, আচ্ছা প্রথমত হইতেছে এটা হবে না, এটার তিনটা মলিকুলার আয়ন পিক থাকার কথা, কারণ বিআর এর জন্য একটা থাকবে, সিএল এর জন্য থাকবে, আবার এটার জন্য আরেকটা থাকবে। ঠিক আছে, কি বলছি? সো দেয়ার আর থ্রি মলিকুলার আয়ন পিকস, নট অ্যাকচুয়ালি অ্যাবাউট টু। সো এটা হওয়া যাবে না, ইট ইজ নট পসিবল। ঠিক আছে, তো বাইরে রইল বাকি সি, দ্য ফার্স্ট ট্রানজিশন এনার্জি অফ 37 সেল ইজ গ্রেটার দ্যান দ্য 17। ইয়েস, দিস মেক্স সেন্স, কারণ দুইটাই ভিন্ন ভিন্ন তোমার অ্যাটম, আই মিন বোথ অফ দেম আর ডিফারেন্ট এলিমেন্টস, এন্ড দ্য ওয়ান ইজ অ্যাবভ uh, in the group, মানে chlorine is above bromine, we know that। আর আমরা গ্রুপ ওয়াইজ যদি যাই, নিচে গেলে কি হয়, আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে না বাড়ে? ডিক্রিজেস, রাইট? ডিক্রিজেস আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস। সো আয়নাইজেশন এনার্জি যদি ডিক্রিজ করে, তাহলে বুঝতেই পারতেছো ব্রোমিনের কম হবে, ক্লোরিনের বেশি হবে। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। Cyclohexane density and aqueous are shaken and left to stand. What colors আর টু লেয়ার্স দ্যাট ফর্ম? প্রথমত আমরা আয়োডিনের কথা যদি চিন্তা করি, আয়োডিনটা কি? আয়োডিনটা তোমার এখানে দেখতেই পাচ্ছ মোর ডেন্স, সে নিচে হবে না উপরে হবে? সে অবশ্যই নিচে হবে। লোয়ার লেয়ারে আয়োডিন থাকবে, কারণ ডেন্সার, সে নিচে থাকবে। লাইটার ইজ দ্য আপার লেয়ার। তাহলে আচ্ছা, এখন গেল আয়োডিনের কালার, কিন্তু আবার আমরা যদি বলি, তুমি জানো সেটা হইতেছে কি, আয়োডিনের কি কালার থাকে জানি? কি বললাম, আয়োডিনের কি কালার থাকে? হ্যাঁ, আয়োডিনের তোমার, ইফ আই এম নট রং, ইয়েলো কালার থাকে, ইয়েলো ইশ ব্রাউন, ইফ আই এম নট রং, ইয়েলো ইশ ব্রাউন। আর তার মানে কি, তাহলে বি আর সির মধ্যে যে কোনো একটা হওয়া লাগবে, যেহেতু লোয়ার লেয়ারে এটা আছে। মানে আপার লেয়ারের মধ্যে পার্পেল কিংবা ব্রাউন দেখা লাগবে। আচ্ছা, প্রথমত হইতেছে সাইক্লোহেক্সিন যেটা, এটার তোমার কালারটা আমি একটু দাঁড়াও, সাইক্লোহেক্সিনের কালারটা ভুলে গেছি, ব্রাউন হবে না পার্পেল হবে? হ্যাঁ, সাইক্লোহেক্সিনের কালার, আচ্ছা এটা মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদিও লিখা নাই কোথাও, বাট পিওর সাইক্লোহেক্সিন ইজ কালারলেস। ঠিক আছে, বাট ওয়েন ইট ইজ dissolved or shaken with a halogen, it shows purple color। এটা লিখে রাখবা একটা জায়গায়, তাহলে আনসারটা কি হবে? বি হবে। ঠিক আছে, কি বলছি? তারপরে আসো নাম্বার 15-এ, ম্যাক্সওয়েল বোল্টজম্যান কার্ভ বলছে আর কি তোমাকে এটা নিয়ে ডিসকাস করতে। তো এখানে বলছে তোমাকে, সেটা হইতেছে দ্যাট, কি বলছে তোমাকে দেখো, দ্যাট for container 1, the diagram of the Maxwell distribution, Boltzmann distribution of the molecular energy for this gas shows the activation energy, the mean molecular energy, and the most probable molecular energy EMO. আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছো molecular energy এটা দেওয়া, এটা দেওয়া। For container 2, the temperature is increased, for which values would the energy value change? আচ্ছা, প্রথমত হইতেছে আমরা যখন টেম্পারেচার ইনক্রিজ করি, তখন কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ হয় না, এটা থাকে। ঠিক আছে, তাহলে এ হবে না। আচ্ছা, ই মোড আর ই মিন কি চেঞ্জ হওয়ার কথা? হ্যাঁ, কারণ টেম্পারেচার যখন শিফট হয়, তখন কি হয়, কার্ভটা লেফট সাইডে শিফট হয়, লেফট সাইডে শিফট হয়ে এভাবে ইয়ে হয়, তাই না? তার মানে কি হয়েছে তোমার দেখো, আহ, যেটা হওয়ার কি, দ্য ই মোড আর ই ইন, ই মোড আর ই ইনটা চেঞ্জ হয়েছে না? দেখো, ই মোড আর ই ইনটা এদিকে চলে যাবে। ই মিনটা কি বোঝায়? মিন মলিকুলার এনার্জি। প্রথমত এটা বুঝতে হবে তোমাকে, মিন মলিকুলার এনার্জি কিসের সঙ্গে যুক্ত? আমরা একটা ফর্মুলা কিন্তু পড়ছিলাম, তুমি হয়তো ভুলে গেছো, ওই যে হাফ কেটি is equal to half mv square. This represents molecular energy E mode, which is equal to the kinetic energy. তো এটা যে টেম্পারেচারের সাথে যুক্ত, টেম্পারেচার বাড়লেই কি হবে তোমার? মলিকুলার এনার্জি বাড়ার কথা, তাই না? তার মানে ই কি হবে? ই মলিকিউল এমনিই বাড়বে, মানে ই মোড এমনিই বাড়ার কথা।
তারপরে ই মিনটা কি মোস্ট প্রবাবল মলিকুলার এনার্জি। ফার্স্ট অফ অল I would like to clarify is that most probable molecular energy is basically a part of the mean molecular energy. অনেকগুলা probable molecular energy গুলাকে তুমি যখন একসাথে জড়ো করে বার করবা সেটাকেই আমরা mean molecular energy বলি, ঠিক আছে? সো এক কথায় বলতে গেলে, ইজিলি বলতে গেলে, তোমার molecular energy বাড়বে if the temperature increases. ক্লিয়ার? অ্যাক্টিভেশন এনার্জি বাড়বে না। তাহলে আনসারটা কি হবে? এটা সি হবে, ঠিক আছে? কি বলছি? তারপরে আসো ফর কন্টেইনার 3 এট দ্য সেম টেম্পারেচার, আবারও বলতেছি এট দ্য সেম টেম্পারেচার অ্যাজ কন্টেইনার 1 দ্য প্রেশার ইজ লোয়ার ফর হুইচ ভ্যালুজ উড দ্য নাম্বার অফ পার্টিকেলস, দেখো এখন বোল্ড লেটার দিয়ে দিচ্ছে নাম্বার অফ পার্টিকেলস উইল বেসিক্যালি চেঞ্জ। এখন এটার ক্ষেত্রে আমি যদি বলি নাম্বার অফ পার্টিকেলস লোয়ার প্রেসারে কি হয়, তাদের কিনেটিক এনার্জি কম থাকে, তাই না? তাহলে বুঝতেই পারতেছো কি হবে, কমে যাবে। এবার রাইট সাইডে শিফট হয়ে এইভাবে ইয়ে হয়ে যাবে, তাই না? তাহলে কি কমছে না? আগের চেয়ে তো কমছে। দেখো এরিয়াটা কমছে, এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে? তোমার অ্যাক্টিভেশন এনার্জি ইমোড এগুলো কি রিপ্রেজেন্ট করে? নাম্বার অফ পার্টিকেলস, তাই তো রিপ্রেজেন্ট করতে, তাই না? এরিয়াটা কিন্তু এখন কমছে, দেখছো? তো এরিয়াটা কমে যাওয়ার ফলে কি হয়েছে তোমার, সরি এটা আরো নিচে হবে, আমি ভালো করে ড্র করতে পারি নাই, এই যে এইভাবে হবে। তাহলে বুঝতেই পারতেছো এরিয়াটা কমছে, আমি এটা এইভাবে হবে, এটা লাগবে না গিয়ে, সরি জাস্ট I think you can clearly understand the area is decreasing among three of them. So তার মানে কি নাম্বার অফ পার্টিকেলস এর কিনেটিক এনার্জি কমবে লোয়ার প্রেসারে। সো আনসার তিনোটাই বেসিক্যালি চেঞ্জ হবে। তারপরে লাস্টের দিকে বলছে ফর কন্টেইনার 4 এট দ্য সেম টেম্পারেচার এন্ড প্রেসার অ্যাজ কন্টেইনার 1 তুমি দেখতেই পারতেছো দ্য ওয়ালস অফ দ্য কন্টেইনার অ্যাক্ট এজ আ ক্যাটালিস্ট ফর দ্য রিঅ্যাকশন অফ দ্য গ্যাস। ক্যাটালিস্টের কাজ কি? লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি, তাই না? It lowers the activation energy and it provides an alternative pathway to change the মানে কি বলে to increase the rate of the reaction, রাইট? তাহলে কোনটা চেঞ্জ হবে আমাকে বলো তো? শুধু ইয়েটা চেঞ্জ হবে, ঠিক আছে? টেম্পারেচার আর প্রেসার কিন্তু সমান, এই জন্য তোমার মলিকুলার এনার্জি আর মিন প্রবাবল মলিকুলার এনার্জি চেঞ্জ হইতেছে না। ব্যাপারটা বুঝছো? মোস্ট প্রবাবল মলিকুলার এনার্জিটা কিন্তু চেঞ্জ হইতেছে না। ক্লিয়ার কি বলছি? সো এটাই হলো কথা। আজকে এতটুকু পর্যন্তই, আমরা সেকশন এটা শেষ করে রাখলাম আর কি। নেক্সট ক্লাসে আমরা সেকশন বি শুরু করব ইউনিট 2 এর একটা আইডিয়া পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকু পর্যন্তই। হোমওয়ার্কটা করবা, বারবার বলতেছি তোমাদেরকে হোমওয়ার্কটা করবা, ডেডলাইন অনুযায়ী সাবমিট করবা। ক্লিয়ার কি বলছি? আর প্রবলেম লিস্টগুলো পাঠাবা। আমাদের সামনের দিকে এখন খুব ক্রুশাল টাইম, সো কোঅপারেট করবা। আজকের জন্য বাই, তাহলে সি ইউ।